এখন আমাদের ডোমেস্টিক অর্থনীতি আগের তুলনায় অনেক বড় হয়েছে। আমার যে গ্রোথ হবে, আমার যে ইকোনমি আগাবে, ফাইন্যান্সটা আসবে কোত্থেকে? এই যে চাহিদাকে বেগবান করা, এইটার কিছু স্পেশাল মেজার নিতে হবে। এটা শুধুমাত্র মার্কেটের উপর ছেড়ে দিলে দীর্ঘমেয়াদী মন্দায় আমরা চলে যাব। এই রিকাভারি একটা প্রোগ্রাম, কর্মসূচি হিসেবে এখনই নিতে হবে। পাঠক, দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বদরুল আলম। আজ আমাদের সঙ্গে আছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং সিইও এম মাসুর রিয়াজ। বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে আপনাকে স্বাগত। আমরা আসলে আজকে ব্যক্তিখাত নির্ভরই আলোচনা করব এবং ব্যক্তিখাত নিয়ে আপনারা সম্প্রতিকালে একটা প্রতিবেদন প্রকাশ করেছেন এবং এমসিসিআইকে সঙ্গে নিয়ে আপনারা এই প্রতিবেদনটি করেছেন, যেটার শিরোনাম ছিল যে রিভাইভিং প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, ইকোনমিক গ্রোথ, ক্রিটিক্যাল ইস্যুজ অ্যান্ড প্রায়োরিটিস ফেসিং দ্য নিউ গভর্নমেন্ট ইন বাংলাদেশ। এই যে আপনারা বলছেন, আপনারা প্রতিবেদনে 2024 সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়কে অর্থনীতির জন্য একটি সন্ধিক্ষণ উল্লেখ করেছেন। আপনার মতে বিগত 2 দশকের যে 6 থেকে 7% যে প্রবৃদ্ধির যে মডেল, সেটা আর কাজ করছে না কেন? ধন্যবাদ আমাকে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে এবং বণিক বার্তাকে আন্তরিক কৃতজ্ঞতা। দেখেন, বাংলাদেশের যে উন্নয়নের মডেলটা, যেটা আমি মনে করি এটা শুরুটা 70 দশকের শেষের দিকে। আপনারা জানেন, স্বাধীনতার পরে আমরা মোটামুটি সোশ্যালিস্ট অর্থনীতি, সামাজিক অর্থনীতির দিকে, যেটা কন্ট্রোল ন্যাশনালাইজেশনের মাধ্যমে সেই দিকটায় গিয়েছিলাম, যেটা খুব একটা সুখকর অভিজ্ঞতা ছিল না। আমরা তারপর রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে, আমার মনে হয় 78-79 সালে, ওই সময় থেকে আমরা যেটাকে বলি প্রুডেন্সিয়াল রেগুলেশন, ইকোনমিক রেগুলেশন, যেখানে সব কিছু কন্ট্রোল করা হয়, রাষ্ট্রের অর্থনীতিতে একটা বড় কন্ট্রোলিং এবং অপারেশনাল ভূমিকা থাকে, সেখান থেকে বেসরকারি খাত নির্ভর যে অর্থনীতি, বেসরকারি খাত চালিত যে অর্থনীতি, সেই দিকে যাওয়ার নীতিগত যে পরিবর্তনটা, ট্রানজিশনটা, সেটা কিন্তু এই লেট 70s শুরু হলো। আমরা ইকোনমিক রেগুলেশন থেকে প্রুডেন্সিয়াল রেগুলেশনে গেলাম। তার মানে হলো যে মার্কেটকে সুযোগ দিব, মার্কেট ফোর্সেস বা মার্কেট অ্যাক্টরস, তাদেরকে সুযোগ দিব। এবং তারই ধারাবাহিকতায় আমাদের আস্তে আস্তে ন্যাশনালাইজেশন থেকে আমরা প্রাইভেটাইজেশনে গেলাম। আর্থিক খাত যেটা পুরোপুরি ন্যাশনালাইজ ছিল, সেখানে বেসরকারি ব্যাংক আসলো। কৃষি খাত, যেটা 78-79 পরে আরও বহু বছর এখানে রাষ্ট্রের মানে স্টেট ডমিনেন্সটা অনেক বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে ওই সেই 80 দশকের শুরু থেকে প্রাইভেট পার্টিসিপেশন শুরু হলো। তার সাথে সাথে ম্যানুফ্যাকচারিং, যেখানে আমাদের তখন কিছু মেইনলি জুট মিল, কিছু অল্প কিছু টেক্সটাইল, এছাড়া প্রপার ম্যানুফ্যাকচারিং ছিল না, এবং সেগুলোও কিন্তু ওই আস্তে আস্তে আমাদের প্রাইভেটাইজেশনের দিকে গেল। এবং বিভিন্ন কন্ট্রোল, যে ইম্পোর্ট কন্ট্রোল, এক্সপোর্ট কন্ট্রোল, লাইসেন্স ছাড়া ট্রেড করতে পারবেন না, এগুলো আস্তে আস্তে লিবারালাইজেশনে দিয়ে গেল। আমি এটাকে বলি বাংলাদেশের ডেভেলপমেন্ট ফেজে বা গ্রোথ ফেজে ফেজ 1.0, যেটার মূল ইয়েটা ছিল যে আমরা নিয়ন্ত্রিত রাষ্ট্র পরিচালিত অর্থনীতি থেকে আমরা মার্কেট, বাজার ভিত্তিক অর্থনীতিতে যাওয়ার সুযোগটা সৃষ্টি করলাম। তারপর 80-90-এর দশক ধরে এটাকে আস্তে আস্তে আরও গভীর করা হলো বিভিন্ন রিফর্মসের মাধ্যমে। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস, বিশেষ করে আর্লি 90s আপনার ট্রেড রিফর্ম শুরু হলো, ট্রেড লিবারালাইজেশন। একই সময় আমাদের যে রেভিনিউ রিফর্ম, আপনি জানেন সেই সময় ভিএটি, সেটা ইন্ট্রোডাকশন হলো সেটার, এবং তার মাধ্যমে সরকারের যে রাষ্ট্রের যে জনগণের এবং অর্থনীতির কল্যাণের যে বিনিয়োগ করার ক্ষমতা, সেটা বাড়তে থাকলো। একই সময় 90-এর দশকে আর্থিক খাতের ব্যাপক 2 দফায় সংস্কার হলো। এটাকে আপনি হয়তো দেখেছেন, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রোগ্রাম বলতো, FSRP 1, FSRP 2। এর ভিত্তিতে কিন্তু 90-এর দশকের শেষের মধ্যেই বাংলাদেশের উন্নয়নের মডেলটা, গ্রোথ মডেলটা, বেসরকারি খাত নির্ভর বাজারমুখী অর্থনীতির মডেলে পরিণত হলো। এবং সেইটা ছিল এই 90-এর দশকের যে রিফর্মগুলো, ট্রেড লিবারালাইজেশন, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, লাইসেন্সিং লিবারালাইজেশন, এসএমইদের গড়ে তোলার আরও একটা বড় ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এসএমইদের রেকগনিশন, এটা ছিল আমাদের ফেজ 2.0। ফেজ 3.0টা আসলো আমি বলবো 2000 দশকের শুরুর দিকে, যখন আস্তে আস্তে আমরা বিভিন্ন খাতে
ডোমেস্টিক এবং কিছুটা এক্সপোর্টেও অল্প বিস্তর হলেও আমরা বিভিন্ন খাত অ্যাড করা শুরু করলাম, প্লাস সার্ভিস সেক্টর। আমরা মোবাইল টেলিকম, আমাদের ব্যাংকিংয়ে তখন আস্তে আস্তে আমরা এনবিএফআই সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, লিজ ফাইন্যান্সিং সেক্টর এক্সপ্যান্ড করা শুরু করলাম। আমাদের তখন ফার্মাসিউটিক্যাল বড় হওয়া শুরু করলো, আমাদের লেদার ফুটওয়্যার, এবং আস্তে আস্তে আমাদের যেটাকে আমরা বলি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সেগুলোর গোড়াপত্তন কিন্তু এই 2000-এর দশকের শুরুর দিকে বেশ ভালোভাবে হলো। এবং তার ভিত্তিতেই আস্তে আস্তে বাংলাদেশ একটা মানে ক্রমবর্ধমান অর্থনীতির ধারায়, এবং 90-এর দশকের শুরু থেকে যদি আমরা করোনার পর্যন্ত ধরি, অ্যাভারেজে আমাদের 5% গ্রোথ ছিল। এটা খুব ঈর্ষণীয় গ্রোথ। একটা ধরেন সেই সময় নিম্ন আয়ের অর্থনীতি, আস্তে আস্তে লোয়ার মিডল ইনকাম অর্থনীতিতে গেলাম। তো যেই গ্রুপেই আপনি কম্পেয়ার করেন, এত সীমাবদ্ধতা, এত কম রিসোর্স, এত ন্যাচারাল ডিজাস্টার, এগুলো নিয়ে একটা নবীন দেশ 71 সালে বা স্বাধীন হওয়া, সে যতটুকু এই যে 5% কনসিস্টেন্ট গ্রোথ রেট ধরে রেখেছিল, এটা একটা খুব ঈর্ষণীয় বিষয়। এবং এটার পেছনে এই যে বাজার ভিত্তিক বেসরকারি খাত কেন্দ্রিক অর্থনীতি প্রসার, সেই মডেলটাই আমাদের মূলত কাজ করেছে। এবং এই জায়গাটায় ড্রাইভার হিসেবে, খুব জোরালো ড্রাইভার হিসেবে, ওই যে সেই 79-80-তে আমরা গার্মেন্টস এক্সপোর্টের গোড়াপত্তন করলাম, সেইটা আস্তে আস্তে পলিসি যেমন ব্যাক টু ব্যাক, বেশ কয়েকটা ভালো পলিসি, ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়্যার হাউস সেই সময়, এবং তার সাথে সাথে এই গার্মেন্টস ফ্যাক্টরি সেট আপে বিভিন্ন ধরনের সিম্পলিফিকেশন, ইজ অফ ডুইং বিজনেস ইন গার্মেন্টস সেক্টর, সেটাকে কিন্তু বেশ ভালোভাবে আমরা লেভারেজ করতে পেরেছি। এক্সপোর্ট মানে গ্লোবাল মার্কেটের যে ক্ষমতা, আমরা তো এখন আমাদের ডোমেস্টিক অর্থনীতি আগের তুলনায় অনেক বড় হয়েছে, কিন্তু আপনি যদি 80-90-এর দশক, 2000-এর দশকে যান, ডোমেস্টিক অর্থনীতি তো অত বড় ছিল না। সুতরাং এত জনবহুল একটা দেশকে এগিয়ে নিতে কিন্তু আমাদের সেই বেসরকারি খাত কেন্দ্রিক মডেল, সেখানে ড্রাইভার হিসেবে এক্সপোর্ট লেড ইকোনমি, এক্সপোর্ট লেড গ্রোথ মডেল, সেটা একটা বড় সহায়কের কাজ করেছে। এখন সেটা কিন্তু এখন আর ভার বইতে পারছে না এককভাবে। ভালো করছে এখনো, আমাদের তো $55 বিলিয়ন মতো এক্সপোর্ট গত বছরও হয়েছে, কিন্তু ভার আর বইতে পারছে না। কেন বইতে পারছে না? এই সময়টায় আমরা ভালো করতে করতে, আমার মনে হয় 2000-এর দশকের মাঝামাঝি সময় থেকে আমাদের আসলে এই মানে নতুন ধরেন ডাইভার্সিফিকেশন, যেটা আমরা বলি বৈচিত্র্যতা আনা, গার্মেন্টসের বাইরে তো আমরা পারিই নাই, গার্মেন্টস সেক্টরের ভেতরেও কিন্তু বৈচিত্র্যতা বা ডাইভার্সিফিকেশনটা একেবারে থমকে গেল। যার ফলে দেখা যাচ্ছে গার্মেন্টস 2011-12 সালে রেডিমেড গার্মেন্টস তখন বোধহয় আমার মনে হয় 73-74% ছিল আমাদের টোটাল এক্সপোর্টের। এখন এটা 82-83% পার হয়ে আর একটু উপরের দিকে চলে গেছে। আর রেডিমেড গার্মেন্টসের ভেতরে যদি দেখেন, 5টা প্রোডাক্ট আবার সেই 75%-এর কাছাকাছি, যার ফলে রেডিমেড গার্মেন্টস বড় হচ্ছে, আমরা দ্বিতীয় বৃহত্তম পৃথিবীতে, কিন্তু আমরা যেই জায়গায় যেই মানে গতিতে বৃদ্ধি পাওয়া উচিত ছিল, সেটা কিন্তু গত আমি বলবো 10-15 বছরে এটার গতি স্লথ হয়ে গেছে। এটার প্রমাণ হলো এই যে আমার 72-73 থেকে এখন 83 বা 85% আমার এক্সপোর্ট কনসেন্ট্রেশন হয়ে গেছে। এটার প্রমাণ হলো পুরো পৃথিবী 70-75% ম্যানমেড ফাইবার মডেলে চলে গেছে। আমরা উল্টাতে আছি, এখনো 70-75% কটন আর লেস দেন 30% আমাদের ম্যানমেড ফাইবার। আমাদের পুরো ভিয়েতনাম বা অন্যান্য দেশ পৃথিবী জুড়ে তাদের এক্সপোর্ট বাড়াচ্ছে, আমাদের মার্কেট লেভেলেও কনসেন্ট্রেশন বাড়ছে। ইউএস, ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউকে, এই তিনটা মিলালে আমাদের প্রায় 75%-এর উপরে আমাদের এক্সপোর্ট। তো যার ফলে আমাদের যেই গতিতে এটা বৃদ্ধি পাওয়া উচিত ছিল, সেই গতিটা আমরা হারিয়ে ফেলেছি। এবং এটার একটা বড় প্রমাণ হলো, আপনি যদি দেখেন রেডিমেড গার্মেন্টস, যেটা আমাদের ফর্মাল সেক্টর ম্যানুফ্যাকচারিংয়ের সবচেয়ে বড় সোর্স বা খাত, তার যে জব ক্রিয়েশনের ক্ষমতা ছিল, এক্সপোর্ট গ্রোথের সাথে সাথে যদি জব ক্রিয়েশন অ্যালাইন করেন, এইটার জব ক্রিয়েশন রেটটা গত প্রায় আমি বলবো 2014-15 পর থেকে কিন্তু এটা স্লো ডাউন করে গেছে। কিন্তু আমার তো কর্মসংস্থানের প্রয়োজন কমেনি, আমার তো 20-22 লক্ষ তরুণ তরুণী মার্কেটে আসছে, এবং আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি, আপনারা জানেন। এবং সেই কারণে আমার কিন্তু আগামী অন্তত 20টা বছর
এই যে একটা মানে বড় সংখ্যার তরুণ তরুণী মার্কেটে লেবার মার্কেটে আসবে, এটা কিন্তু চলবে। তো এদের জন্য আমি এমপ্লয়মেন্ট কোথা থেকে ক্রিয়েট করব? আরএমজির দ্বিতীয় বৃহত্তম, এটা আমাদের জন্য গৌরবের বিষয়, কিন্তু যেই হারে বৃদ্ধি পাওয়ার কথা সেখানে স্লো ডাউন। অন্য সেক্টর কোনোটাই এখন পর্যন্ত $2 বিলিয়ন এক্সিড করতে পারেনি। ডোমেস্টিক মার্কেটেও যদি আসি, আপনি যদি বিবিএক্স এর লার্জ ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সটা দেখেন, সেইখানে আবার ওই 4টা বা 5টা সেক্টর টোটাল 71% প্রোডাকশন। সো আমার ডোমেস্টিক মার্কেটেও কিন্তু কনসেন্ট্রেশন আছে। আর ডোমেস্টিক মার্কেটে একটা বড় প্রবলেম আমার ইনফর্মাল ইকোনমি, যার ফলে এখানে কোয়ালিটি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা সম্ভব হচ্ছে না। সো আমাদের মতো জনবহুল দেশ এবং ইয়াং জনসংখ্যার দেশ, যেখানে মিডিয়ান এইজ 28 বছর পপুলেশনের, আর 68% পপুলেশন হলো ওয়ার্কিং এইজ পপুলেশন। এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা স্বপ্ন, এইটা তারা চায়, কিন্তু এটা ন্যাচারাল এন্ডাওমেন্ট, এটা চাইলেই কেউ ক্রিয়েট করতে পারে না। আমাদের আছে, কিন্তু আমরা যদি অর্থনৈতিক সুযোগ, ইকোনমিক অপরচুনিটি সৃষ্টি না করতে পারি, মূলত হাই কোয়ালিটি বা হাইলি প্রোডাক্টিভ কর্মসংস্থানের মাধ্যমে, তাইলে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা ন্যাচারাল এন্ডাওমেন্ট, যেটা আমাদের একটা মানে আমরা খুব সৌভাগ্যবান এটা পাওয়ার জন্য, সেটার ডিভিডেন্ডটা কিন্তু লাইবিলিটিতে পরিণত হয়ে যাবে। সুতরাং এই সব কিছু মিলিয়ে আমার যে গ্রোথ মডেলটা, এটা কিন্তু আমার আর সাপোর্ট করছে না। আরেকটা অ্যাঙ্গেল আমি ছোট করে বলে রাখি, আপনি এই যে ম্যানুফ্যাকচারিং গ্রোথ, এই সময় এগ্রিকালচারেরও একটা ভালো গ্রোথ হয়েছে। আপনি জানেন, আমরা ওই যে লেট 70s থেকে আমরা যখন এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়ানোর, আমরা ছোট দেশ, ল্যান্ড বাড়বে না বরঞ্চ কমবে, মানুষ বাড়বে, এই অ্যাপ্রিসিয়েশন থেকে তৎকালীন পলিসি মেকাররা খাল কাটা হোক আর আমেরিকান সহায়তায় বিএডিসি মাধ্যমে বিভিন্ন এগ্রিকালচারাল এক্সটেনশন আইডিয়া বা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইনক্রিজিং টেকনোলজি আনা, বার্ক আমাদের একটা বড় কাজ করেছে। হ্যাঁ, গাজীপুরে একটা আছে বিরি, তারা একটা বড় টেক ইনোভেশন কাজ করেছে, এবং সেখানে আমাদের গ্লোবাল পার্টনার ইউএসএআইডি থেকে নিয়ে অন্যান্য গ্লোবাল পার্টনার বড় সহায়তা করেছে, যার ফলে অ্যাগ্রিতে আমাদের প্রোডাক্টিভিটি যতটা বাড়া উচিত ছিল ততটা না বাড়লেও পপুলেশনকে সুন্দর মতো আমরা খাওয়ানোর মতো জায়গায়, আমরা ধরে নেই যে 54 বছরে প্রায় 30-35% জমি কমে গেছে এই পপুলেশন বাড়ায়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ায়। আর পপুলেশন বেড়েছে হলো 772 সালে, সেখান থেকে 18 কোটি। কিন্তু আমরা কিন্তু ক্রপ প্রোডাকশনে, ভেজিটেবল প্রোডাকশনে অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট। এটার ওই প্রোডাক্টিভিটি ইনক্রিজ এবং তার সাথে সাথে রুরাল এমপ্লয়মেন্ট, রুরাল ইকোনমিতে এটা একটা ভালো কাজ করেছে। কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট লেড ম্যানুফ্যাকচারিং আর এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি লেড যে রুরাল ইকোনমিকে একটা আলোড়ন সৃষ্টি করা, এরা সবাই একটা সিলিংয়ে এসে গেছে এখন। সেই জন্য আমাদের এই মডেলটা থেকে এখন বেরোতে হলে আমাদের ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট লেড ইকোনমি তো থাকতেই হবে, তার সাথে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট এবং ডোমেস্টিক কনজামশন বৃদ্ধি পাওয়ার জন্য এখানে ডোমেস্টিক অর্থনীতিকে আমরা আরও কীভাবে চাঙ্গা করতে পারি, সেখানে স্মল ইনফর্মাল ইকোনমিকে ধীরে ধীরে স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস সেই জায়গায় নিয়ে আসতে পারি, সেটার উপর আমার নির্ভর করবে। তার মানে আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন থ্রু ডাইভার্সিফাইড প্রাইভেট ইনভেস্টমেন্ট, বোথ ফর গ্লোবাল মার্কেটস অ্যান্ড ফর ডোমেস্টিক ইকোনমি, এই জায়গাটাই কিন্তু আমাদের আগামী দিনের উন্নয়নের মডেল এবং সাফল্য দুইটাই নিহিত। আপনি ডোমেস্টিক ইকোনমির কথা বলছিলেন, চাহিদা হ্রাসের একটা প্রবণতা আমরা দেখতেই পাচ্ছিলাম, আপনাদের প্রতিবেদনেও সেই বিষয়টা উল্লেখ আছে। এই প্রবণতা কি আসলে দীর্ঘমেয়াদী কোনো মন্দার পূর্বাভাস দিচ্ছে কিনা? এটা যদি আমরা খুব মানে আগামী কিছুদিনের মধ্যে বিভিন্ন নীতি কৌশলের মাধ্যমে এটাকে কন্ট্রোল না করতে পারি, অলরেডি প্রায় 3 বছরের কাছাকাছি আমরা এই আভ্যন্তরীণ চাহিদার ধীরগতি বা মন্দাভাব সেটার মধ্যে আছি। সেটা যদি আর একটু দীর্ঘায়িত হয়, তখন কিন্তু আমরা দীর্ঘমেয়াদী মন্দার মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি আমাদের সামনে আছে নিশ্চিতভাবে। এটার শুরু কিন্তু সেই 22 সালের মাঝামাঝি সময় থেকে, যখন আমরা সামষ্টিক অর্থনীতি নিয়ে ব্যাপক চ্যালেঞ্জে পড়লাম। সেই চ্যালেঞ্জের একটা পিলার বা ফিচার ছিল খুব উচ্চ মূল্যস্ফীতি। আপনার মনে আছে, প্রায় 14% কাছাকাছি আমরা চলে গেছিলাম। এখনও যে খুব ভালো আছি তা না, কাগজে কলমে 14% থেকে নেমে 8.5%-এর কাছাকাছি এসছিল 24 সেপ্টেম্বরের পরে। কিন্তু সেটার দুটো প্রবলেম আছে। দোকানে বা বাজারে গেলে আমার মনে হয় না কেউ মনে করতে এটা আসলে 8.5-9 ছিল, এটা সবসময় ফিল করা যেত এটা আরো বেশি।
আরেকটা হলো এই ইনফ্লেশনের যে মেজারমেন্ট, এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্কের সুযোগ আছে। বিশেষ করে বিবিএস বর্তমানে ভিত্তি বছরটা ধরছে 2016, জি। কিন্তু এই ভিত্তি বছরটা ধরা উচিত 2022 বা 23। আপনি যদি 2022 ধরেন তাহলে কিন্তু ইনফ্লেশন অলরেডি এখন আনুষ্ঠানিকভাবে 14% আছে। তাহলে আমরা কিন্তু বাজারে একরকম ইনফ্লেশন বা মূল্যস্ফীতির ছোঁয়া বা তাপ, আর কাগজে আর কলমে। কাগজে আরেকটা। সুতরাং আমরা বোধহয় এই জায়গাটায় আমাদেরকে সঠিক তথ্যে যেতে হবে। তো এই ইনফ্লেশন যতদিন আপনার এই ইনফ্লেশন, ধরেন আমি যদি 8.5, এই গত মাসে 9 পার হয়ে গেছে, পরপর 4 মাস ঊর্ধ্বমুখী ধারা, আমি যদি এই 8.5 বা 9ও ধরি, 14-র চেয়ে কম, কিন্তু এটা স্টিল খুব উচ্চ মূল্যস্ফীতি। এবং এটা কিন্তু লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম, পভার্টি লাইনের নিচে যারা আছে, দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে, এদের সবার জন্য অত্যন্ত কঠিন। এবং সবাই বাধ্য হয়েছে গত এই 22 সালের মাঝামাঝি সময় থেকে তাদের কনজামশন কম্প্রোমাইজ করতে, কারণ তারা এফোর্ড করতে পারছে না। অনেকে সেভিংস ভেঙেছে। এখন আমরা ভাবছিলাম 6 মাস 5 মাস আগেও আচ্ছা কমছে, ধীরে হলেও কমছে, এটা হয়তো 7, 7.5, 8-এ যাবে। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের ইমিডিয়েট পাস্ট গভর্নর, যার বেশ কিছু সাফল্য আছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টে, ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানেজমেন্টে, উনি বলছিলেন এই ফিসক্যাল ইয়ারে 7-এ চলে যাবে। আমি কখনো ভাবি নাই যে 7-এর নিচে চলে যাবে। আমি তো 7-এর নিচে যাবে এটা কখনোই সেই স্বপ্ন দেখিনি, কিন্তু আমি ভাবছিলাম যে কমার ধারাটা অব্যাহত থাকবে। কিন্তু এই 8.5 এখন 9-এর উপরে চলে গেছে আবার। তো এইটা যদি আমরা না কমাতে পারি, তাহলে তো আমার এই যে আভ্যন্তরীণ অর্থনীতির যে চাহিদার স্লথ গতি, স্লাগিশ অবস্থা, এটার থেকে তো আমি বের হতে পারবো না। আর তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও গত 18 মাসে সরকারি স্ট্যাটিস্টিক্স এটা আপডেটেড হয়নি, কিন্তু আমরা কিছু বেসরকারি স্ট্যাটিস্টিক্স, পিপিআরসির পার্টিকুলারলি আমরা আপডেট দেখেছি। আপনার পভার্টি বেড়ে গেছে 27%-এ। এটা 18% ছিল প্রি কোভিডের ফলে এটা ধরা হয়েছে আনুষ্ঠানিকভাবেই, সরকারিভাবেই 22%-এর আশেপাশে ছিল। সেটা এখন বেসরকারি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 27%। এবং আমি মনে করি যে এটা আসলে 22-এর থেকে উপরেই গেছে, নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। আর তার সাথে সাথে আপনার এই যে কর্মক্ষমতা বা কর্মসংস্থানের বাইরের যে পপুলেশন, সেটার সংখ্যাও বাড়ছে। একদিকে এডুকেটেড ইউথ আনএমপ্লয়মেন্ট, এটা আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে এই মুহূর্তে সর্বোচ্চ। আচ্ছা, তার সাথে আপনি আনএমপ্লয়মেন্ট যদি লেবার ফোর্স সার্ভে দেখেন, এটা 5%-এর নিচে মনে হয় যে তেমন কিছু না, কিন্তু আসলে এটা মিসলিডিং। এর আনএমপ্লয়মেন্টের সাথে যদি আপনি আন্ডার এমপ্লয়মেন্ট দেখেন, যার মানে জনসংখ্যার যে অংশটা যথেষ্ট পরিমাণ তাদের হাতে কাজ নাই, আর তার সাথে নিট পপুলেশন বলে, মানে যারা পপুলেশনের যে অংশটা এমপ্লয়মেন্টেও নাই, এডুকেশনেও নাই, ট্রেনিংয়েও নাই, নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, নিট পপুলেশন, এর সবগুলো ঊর্ধ্বমুখী। তাহলে একদিকে যাদের ইনকাম আছে, তাদের ইনকামের তাদের টাকার মান পড়ে গেছে ইনফ্লেশনের জন্য, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাদের অ্যাফোর্ডেবিলিটি কমে গেছে, তার মানে আভ্যন্তরীণ চাহিদা পড়ছে। আরেকদিকে যারা হয়তো আগে চাকরি ছিল বা নতুন চাকরিতে আসার জন্য অ্যাসপিরেন্ট, তারা চাকরি পাচ্ছে না, সেখানে আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্ট, নেট বেড়ে গেছে। তাহলে মানুষের ইনকাম যদি না বাড়ে, আমার কোথা থেকে কনজামশন বাড়বে? সুতরাং এই যে আমরা ভাবছিলাম ধীরে ধীরে আমাদের এক্সপোর্ট লেড ম্যানুফ্যাকচারিং, যেটা প্রায় 40 বছর ধরে বাংলাদেশকে খুব একটা ভালো মানে জায়গায় নিয়ে গেছে, সেটাকে এখন কমপ্লিমেন্ট করবে, তার ভার বহন করবে একদিকে অন্যান্য সেক্টর এক্সপোর্টের জন্য, সেটাও হয়নি, 82%-এ চলে গেছে গার্মেন্টস। আর ডোমেস্টিক ইকোনমি যেটা আস্তে আস্তে উঠছিল, কনজামশন বাড়ছিল, কারণ আমরা একটা বড় রেমিটেন্স পাই, আপনারা জানেন, যেটা গত ফিসক্যাল ইয়ারে $30 বিলিয়ন ছিল। আমরা ধরতেই পারি ইনফর্মালি হয়তো আরো 20 বিলিয়ন সেখানে ছিল। এটার একটা বড় কনজামশন এনেবলার এফেক্ট আছে। তো কিন্তু সেই জায়গাটায় আমরা এই নতুন মডেলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা হোঁচট খেয়ে যাচ্ছি সেই 22 সালের মাঝামাঝি থেকে, যে আমার ডোমেস্টিক কনজামশন খুব স্লাগিশ। আমাদের যে প্রশ্নটা ছিল যে আমরা দীর্ঘমেয়াদী মন্দার ঝুঁকি থেকে বের হওয়ার চিন্তা ভাবনা আপাতত করতে পারছি না, মানে এটার ঝুঁকি, দীর্ঘমেয়াদী মন্দার ঝুঁকিটা বিরাজমান, মন্দার মধ্যেই আমরা আছি, এটা থেকে বের হওয়া সম্ভব, কিন্তু এটার জন্য কঠিন এবং খুব সমন্বিত দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই মন্দার আমি বলবো যে মূল কারণটা তো ইনফ্লেশন,
সো একদিকে ইনফ্লেশন, আরেকদিকে কর্মসংস্থান বা কর্মসংস্থানের অভাব। ইনফ্লেশনের ক্ষেত্রে হাই ইন্টারেস্ট রেট বিরাজ করছে প্রায় এখন 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। পলিসি রেট 10% প্রায় আজকে 1.5 বছরের কাছাকাছি। এটা আর মানে এটা থেকে আর অ্যাডিশনাল আমরা কিছু পাবো না। এটা এখনই আমি কমিয়ে দেওয়ার পক্ষপাতী না বা বড় আকারে কমিয়ে দেওয়ার পক্ষপাতী না, কিন্তু যেই জায়গাটা আমার এই ইনফ্লেশনকে একেবারে কমাতে দিচ্ছে না সেটা হলো আমার মার্কেটের সাপ্লাই সিনারিও। এটা এখন যে ইনফ্লেশনটা বাড়ছে বা আছে এখনো, ইটস আ সাপ্লাই ড্রিভেন ইনফ্লেশন। আপনি জানেন যে ওই 22-এ যখন আমরা সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জে পড়লাম, তখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পড়ে গেল একটা পর্যায়ে। তো 24-এর জুলাইতে এটা 18-19 বিলিয়নে নেমে এসেছিল নেট রিজার্ভ। তো ওই 22-এর এন্ডে কিন্তু ইম্পোর্ট কম্প্রেশনে যেতে হলো, মানে ইম্পোর্টকে ডিসকারেজ করা, বিভিন্ন টাইট মেজার ইম্পোজ করা যাতে ইম্পোর্ট কম হয়, এবং এর ফলে কিন্তু ইম্পোর্ট ড্রপ করেছে। আমরা এই গত ফিসকালে বোধহয় ওই 22-এর যে প্রবলেমে পড়লাম, সেই ফিসকালের তুলনায় এখনো 18-19 বিলিয়ন ডলার ইম্পোর্ট আমাদের কম। এখন আমরা তো নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ। আমাদের এখানে ডোমেস্টিক ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিও যেগুলো আছে, ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিও যেগুলো আছে, সেগুলো ইম্পোর্ট নির্ভর। ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট, র মেটেরিয়াল বেশিরভাগ ইম্পোর্ট, ইন্টারমিডিয়েট গুডস ইম্পোর্ট, আবার অনেক ধরনের খাদ্যদ্রব্য থেকে অন্যান্য ফিনিশ গুডস, এগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। ফার্টিলাইজার একটা বড় অংশ ইম্পোর্ট করতে হয়। তো আপনি যখন আমার ইম্পোর্ট ওভারঅল পড়ে যায়, মার্কেটের সাপ্লাই তো ডিসরাপ্টেড। এবং ওইখানে একটা চিকেন অ্যান্ড এগ, ডিম আগে না মুরগি আগে, একটা ইস্যু আছে। সেটা হলো ওই যে মন্দা মার্কেটে, আভ্যন্তরীণ মার্কেটে, এই মন্দার কারণে কিন্তু অনেক প্রডিউসার তাদের প্রোডাকশন কমিয়ে দিয়েছে, অনেক ট্রেডার তাদের বাজারজাতকরণ এফোর্ট কমিয়ে দিয়েছে। কারণ ডিমান্ডই যদি কম থাকে, আমি প্রোডাকশন দিয়ে আমি সারপ্লাস নিয়ে বসে থাকতে, লস তো কেউ করতে চায় না। তো এইটার মধ্যে আমরা পড়ে গেছি। এখন এই জায়গাটায় আমাদের সাপ্লাই নর্মালাইজেশনে যেতেই হবে, নাম্বার 1। সেই সাপ্লাই নর্মালাইজেশনে যেতে গেলে আপনাকে ফরেন এক্সচেঞ্জে যাতে কোনো ধরনের ফার্দার বড় ডিটেরিওরেশন বা ইভেন মাঝারি ডিটেরিওরেশন না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিতে হবে এবং এটা এনশিওর করতে হবে। কারণ যদি ফরেন এক্সচেঞ্জ মানে টাকার ভ্যালুতে ডিপ্রিসিয়েশন হয় ফার্দার, আমার কিন্তু ইনফ্লেশন আবার বাড়বে, সব কিছু বেড়ে যাবে। আর তার সাথে সাথে ডিমান্ডটাকে একটু রিইগনাইট করার জন্য কিছু স্পেশাল মেজার্স নিতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে ফ্যামিলি কার্ড যেটা চালু করেছে, একটা মানে সমাজের এই মুহূর্তে তো একটু মানে লোয়ার টিয়ার, ইনকামের লোয়ার টিয়ারে যাচ্ছে, সেই জায়গায় এইটা কিন্তু কিছু কনজাম্পশন বাড়াতে সহায়তা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো একটা লেয়ার, আমার তো আরও জনসংখ্যার একটা বড় অংশ রয়ে গেছে, তাদের সবাইকে তো এই মুহূর্তে করা সম্ভব না। তাহলে আমি এই কনজাম্পশন বাড়ানোর জন্য আমি কি কোনো জায়গায় ভ্যাট অব্যাহতি দিতে পারি? যে ধরেন কথার কথা যে ইউকে আপনার কোভিডের শেষের দিকটাতে যখন এই যে কি বলে ওটাকে ভ্যাকসিন ট্যাক্সিন এসে গেল, সবাই 1-2 শট নিয়ে গেল, ওরা তখন তাদের ওই রিটেইল ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রিকে রিইগনাইট করার একটা অংশ হিসেবে বলল যে যখন ওই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিকে একটা বুস্ট দিল, যে সেখানে যদি কেউ খাওয়া দাওয়া করে বা কেনাকাটা করে, তাদেরকে ভ্যাট দিতে হবে না। ওই ভিএটিটা সরকার তারা আলাদাভাবে অ্যারেঞ্জ করে নিয়েছে। তখন দেখা গেল যে রেস্টুরেন্টে কনজাম্পশন বেড়ে গেল। তো ইটস ইম্পর্টেন্ট সার্ভিস সেক্টর। এই ধরনের অনেক আইডিয়াজ আছে। আর পাবলিক ইনভেস্টমেন্টেরও একটা ভূমিকা থাকে কনজাম্পশন বাড়াতে, ফর এক্সাম্পল কনস্ট্রাকশন সেক্টরে এবং অন্যান্য। সেই পাবলিক ইনভেস্টমেন্ট কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় বিভিন্ন কারণে, এর মধ্যে কিছু ভ্যালিড কারণ ছিল, কিছু আমার মনে হয় অ্যাভয়েডেবল কারণ ছিল। গত ফিসকাল ইয়ারে 20 বছরের মধ্যে সর্বনিম্ন, বর্তমান ফিসকালের প্রথম 7 মাসে 16 বছরের মধ্যে সর্বনিম্ন। সুতরাং পাবলিক ইনভেস্টমেন্টটাকেও কিন্তু কিক স্টার্ট করতে হবে। রেভিনিউ টাইট, লোন নেওয়ার জায়গাও টাইট, তারপরেও কোনো না কোনোখান থেকে সম্পদ রিঅ্যালোকেট করে, সরকারি সম্পদ, সরকারি ইনকাম রিপ্রায়োরিটাইজেশনের মাধ্যমে এই যে চাহিদাকে বেগবান করা, এইটার কিছু স্পেশাল মেজার নিতে হবে। এটা শুধুমাত্র মার্কেটের উপর ছেড়ে দিলে দীর্ঘমেয়াদী মন্দায় আমরা চলে যাব। আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ সমস্যা এই মুহূর্তে ঋণ খেলাপি। আপনারা প্রতিবেদনেও ভয়াবহ চিত্র তুলে ধরেছেন এবং কিছু সুপারিশ করেছেন, তো এই বা প্রস্তাব করেছেন। এই প্রস্তাবগুলো সম্পর্কে একটু জানতে চাই, এবং আসলে প্রস্তাবগুলো কতটা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন? ঋণ খেলাপি এই মুহূর্তে আমি যদি বাংলাদেশে অর্থনীতির সবচেয়ে বড় দুটা রিস্ক দেখি, যেটা বাংলাদেশের মানে সেগুলো যদি আমরা ম্যানেজ না করতে পারি এবং এগুলো আরও খারাপের দিকে যায়, ফার্দার ডিটিরিওরেশনে যায়, ইকোনমিক ক্র্যাশের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশ। একটা হলো
ইনফ্যাক্ট তিনটা আমি বলবো। একটা হলো আমাদের ওই ফরেন এক্সচেঞ্জ ম্যাক্রোর যে ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ সেই জায়গাটা, দ্বিতীয় হলো এনার্জি, আর তৃতীয় হলো এই ব্যাংকিংয়ের অবস্থাটা। আমাদের যদি কোনো কারণে একটা দুটো ব্যাংক কলাপস করে যায়, ব্যাংক রান হয়ে, তখন পুরো অর্থনীতি, পৃথিবীতে বিভিন্ন দেশে দেখা গেছে অর্থনীতিটা কলাপস করে যায়। এখন এইখানে তো ধরেন এটা নতুন করে বলার কিছু নাই যে অবস্থাটা কত খারাপ। 36% এনপিএল, এটা পৃথিবীতে এই মুহূর্তে সর্বোচ্চ। এবং এইখানে এটা যে 36%-এ থেমে থাকবে এটা ভাবার কারণ নাই। এইখানে যেহেতু গত 18 মাসে ইনফরমেশন ডিসক্লোজারে একটা গভর্নেন্স আনার প্রচেষ্টা আছে এবং ইমপ্রুভ হচ্ছে, এটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আর অনেক লুকায়িত কুঋণ। তার সাথে সাথে ধরেন ইকোনমি খারাপ, একটা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার কারণেও তো আপনার বিজনেস রিস্ক যেটা আমরা বলি, সেটার থেকে কেউ না কেউ ডিফল্ট করতেই পারে, হয়তো অনিচ্ছাকৃতই করবে, সেটাও তো যোগ হবে। আর থার্ড, আমি যখন আইএমএফ এর শর্ত অনুযায়ী ইন্টারন্যাশনাল ডেফিনিশন এই যে 90 দিনে নিয়ে আসবো, তখন তো অলরেডি আরো বাড়বে। আরেকটা হলো, এটা আসলে 36%-এর এখনই অনেক বেশি, কারণ প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি ওই কোর্ট লিটিগেশনে প্রসিডিংসে আটকে আছে, এবং এটাকে এনপিএল বলা যাচ্ছে না, বিকজ সাবজুডিস ম্যাটার। ওইটা যদি আপনি অ্যাড করেন, এটা তো অলরেডি 50%। তাহলে একটা সেক্টরে আনুষ্ঠানিকভাবে তার 1/3 অ্যাসেটস মেইনলি ফান্ডেড বাই ডিপোজিটার্স মানি ইজ নাও স্ট্র্যান্ডেড অ্যাসেট, এটা আটকে আছে। এটা ব্যাংকও ব্যবহার করতে পারছে না, ডিপোজিটরও সহজে টাকা ফেরত পাচ্ছে না। আর তার সাথে যদি অ্যাকচুয়ালি মানে আইনের বিষয়টাকে একটু যদি পার্ক করে পুরোটা দেখি, অ্যাকচুয়ালি প্রায় 50% অ্যাসেট আটকে আছে। সেই দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা, একটা হলো ব্যাংকিং স্টেবিলিটি যে কতটা ঝুঁকিপূর্ণ, এটার বলার অপেক্ষা রাখে না। আর তার সাথে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যাংকিং সেক্টরে আমাদের দেশে ক্যাপিটাল মার্কেট গড়ে ওঠে না বললেই চলে। স্টক মার্কেট সারা জীবনই দুর্বল ছিল, গত 18 মাসে বোধহয় এটা, যেটা সব স্টক মার্কেটের স্টেক হোল্ডাররা বলে, যেটা একেবারেই মানে এটা শেষ হয়ে গেছে। তো এখন সেই জায়গায় ব্যাংকিং সেক্টর থেকেই গ্রোথ ফাইন্যান্স করা হয়। ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের প্রায় 89% ব্যাংকিং সেক্টর। তো আমার যে গ্রোথ হবে, আমার যে ইকোনমি আগাবে, ফাইন্যান্সটা আসবে কোত্থেকে? যেই সেক্টরের 36% আনুষ্ঠানিকভাবে, ইন এফেক্ট প্রায় 48-50% অ্যাসেট আটকানো, ফাইন্যান্সটা কোত্থেকে আসবে? আপনি চিন্তা করেন। এখন আমরা এখানে বলেছি যে এটাকে ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলাইজেশন, এটা এই মুহূর্তে ব্যাংকিংয়ের সবচাইতে বড় প্রায়োরিটি। গ্রোথ ফাইন্যান্সের সুযোগটাও আস্তে আস্তে বাড়াতে হবে, কিন্তু যদি দুটার মধ্যে একটা করতে পারেন, আজকে, কালকে, আগামী সপ্তাহে, এটা স্টেবিলাইজেশনে যেতে হবে, নাহলে ব্যাংক কলাপস হয়ে পুরো অর্থনীতি কলাপস করতে পারে। সেই জায়গাটাতে কিছু ভালো কাজ শুরু হয়েছে। যেমন আপনি দেখেছেন যে ব্যাংকগুলো অসচ্ছল এই লুটপাটের কারণে, তাদের 5টাকে মানে বন্ধ করে, একটা ভালো স্টেপ ছিল বন্ধ করা, কিন্তু আবার নেক্সট স্টেপটাই ভুল করেছে, আরেকটা নতুন ব্যাংক ক্রিয়েট করেছে সরকারি মালিকানায়। এখন সরকারি মালিকানায় এই ব্যাংকটাকে দাঁড়া করানোর এই গুরু দায়িত্ব এবং টাকাটা কে দিবে? এটা উচিত ছিল 5টা ব্যাংককে একবারে বন্ধ করে দিয়ে ডিপোজিটরদেরকে আপনি যেভাবে পারেন টাকা এখনো দিতে হচ্ছে, তখনও আপনি দিতেন। আরও কিছু ব্যাংকের অবস্থা বেশ খারাপ, তাদেরকেও কিন্তু আপনার এই কনসলিডেশনে নিয়ে এসে মার্জার অ্যাকুইজিশনে নিয়ে আসতে হবে। এনবিএফআই, সেটাও আপনার আর্থিক খাতেরই একটা অংশ, সেখানে বোধহয় 3টা বা 6টা বন্ধ করার একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমরা জানি যে অ্যাটলিস্ট আরও 8-10টা আছে যারা দাঁড়িয়ে থাকতে পারবে না। সুতরাং এদেরকে খুব দ্রুত এদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এদেরকে বন্ধ করে ফেলতে হবে। ডিপোজিটররা ক্ষতিগ্রস্ত সবচাইতে বেশি, কিন্তু তাদের ব্যাপারে একটা মার্কেট বেসড বা তাদের ব্যাপারে সরকারি সহায়তা এবং মার্কেট বেসড মেকানিজম, এই দুইটার সমন্বয়ে তাদেরকে যতটা টাকা দেওয়া যায় ফেরত, সেই জায়গায় যেতে হবে। আর তার সাথে সাথে বেশ কিছু লিগ্যাল রিফর্ম, আনফর্চুনেটলি 18 মাস যথেষ্ট সময় ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, কিন্তু সেই সময় এগুলো হয়নি। আমরা শুনেছি উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু হয়নি। যেটা হয়নি সেটা আমাদের কাছে উদ্যোগটা খুব একটা ম্যাটার করে না। যেমন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, সেটার জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার, সেইটার আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক থেকে ড্রাফট ফরওয়ার্ড করা হয়েছিল অর্থ মন্ত্রণালয়ে, সেটা নির্বাচনের আগে 3-4 মাস সেটা পড়েছিল এবং আলটিমেটলি এটা হয়নি। ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, যে প্রতিষ্ঠান লেভেলে ব্যাংকিং এবং এনবিএফআই লেভেলে সুশাসন প্রতিষ্ঠার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেইটা আদৌ কোনো রিফর্মের ড্রাফট হয়েছে নাকি আমরা জানি না। মানি লোন কোর্ট অ্যাক্ট, যেটা এনপিএল উদ্ধারের জন্য বা এনপিএলকে অ্যাড্রেস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো রিফর্মের উদ্যোগ আমরা শুনেছি কিন্তু আমরা দেখিনি। 4 নাম্বার, এই যে 36% আছে,
এইটা আপনি বুকসে যদি ব্যাংকের বুকস খাতা কলমে যদি এটা রয়ে যায়, এটা একটা বড় প্রবলেম। এটার সাথে সাথে ব্যাংকের প্রভিশনিং রিকোয়ারমেন্ট, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, এগুলো সব এফেক্টেড হয়। প্লাস হলো সেক্টরের কনফিডেন্স, সেক্টরের ব্যাপারে পারসেপশন অ্যান্ড কনফিডেন্স, সেটা এফেক্টেড হয়। নট অনলি লোকাল, গ্লোবালও, কারণ ব্যাংকিং সেক্টরের সাথে গ্লোবাল ফাইন্যান্সিয়াল কমিউনিটিও কিন্তু জড়িত। এখন এই 36%কে কিন্তু মার্কেট বেসড ওয়েতে কমানোর উপায় আছে। আপনি খুব তাড়াতাড়ি হয়তো সব আদায় করতে পারবেন না, কিন্তু এইটার একটা প্রচলন আছে বিশ্বব্যাপী, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তার মাধ্যমে এই লোনগুলার একটা, এনপিএলগুলার, নন পারফর্মিং লোনগুলোর একটা বড় অংশকে আসলে কেনা বেচা করে রিস্ট্রাকচারিং করে বেশ কিছুকে আসলে রিকাভার করা যায়। আর যেটা রিকাভার করা যায় না সেগুলো সেই ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে কেনা বেচার মাধ্যমে এগুলো রাইট অফ হয়ে যায়। এখন এই ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির জন্য প্রথমে একটা বাংলাদেশে আইন প্রয়োজন। আমরা এই আইনটা হবে শুনছিলাম 20-21 সাল থেকে। আচ্ছা, তখন প্রয়োজন হয় নাই বা করে নাই বুঝলাম, কিন্তু 24 অগস্টের পরে যখন আমরা দায়িত্ব নিলাম রিকাভারি অ্যান্ড রেস্টোরেশন অফ গভর্নেন্স, তখন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল না। 18 months ওয়াজ লং ইনাফ টাইম টু গেট, তখন তো অর্ডিন্যান্স বলতে হতো, পার্লামেন্ট ছিল না, এই অর্ডিন্যান্সটা আনার। কারণ অর্ডিন্যান্স আনার পরে এটাই সব না, তারপর আপনার এই ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেট আপ করতে হবে তো, বা লাইসেন্স করতে হবে তো, সেগুলো তো কয়েক মাসের ব্যাপার। সুতরাং আমরা সেগুলো এখনো করিনি। এই এনপিএলকে আমার ওভারঅল ম্যানেজ করতে গেলে এই 4-5টা যে লিগ্যাল রিফর্ম বললাম, এবং ভবিষ্যতের এনপিএল যাতে কম হয় নতুন করে, এই রিফর্মসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পাবলিক ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, আমরা দেখেছি প্রতিবেদনে সরকারের যে ঋণ, সরকারি ঋণের ক্ষেত্রে একটা বার্ষিক সিলিংয়ের কথা আপনারা বলেছেন। সেটা যদি কার্যকর হয় তাহলে এই যে উন্নয়ন প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে বড় ধরনের কোনো সংকট তৈরি হতে পারে? হতেই পারে। এখন বাংলাদেশ একটা ক্যাচ 22-তে পড়ে গেছে, মানে উভয় সংকট। সরকারি প্রকল্প, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, এটা যেমন রাষ্ট্রের উন্নয়নের জন্য একদিকে যেভাবে প্রয়োজন, অন্যদিকে সরকারের হাতে যথেষ্ট টাকা নেই, কারণ রেভিনিউ গ্রোথ অত্যন্ত স্লো, এবং যেহেতু অর্থনীতি মন্দার মধ্যে আছে, আপনি খুব বেশি রেভিনিউ বাড়ানোর আশাই অবস্থায় করতে পারেন না। কারণ রেভিনিউ যেখান থেকে মানে সেটাকে ইয়ে করা হয়, রেভিনিউ কালেক্ট করা হয়, সেই ভিত্তিটাই তো দুর্বল। মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা মাত্র 3.49% গ্রোথে ছিলাম গত ফিসক্যাল ইয়ারে, কোভিড ইয়ারের চেয়েও কম, তাই না? তো এখন আর এদিকে ঋণের ক্ষেত্রে 2015-16 সাল থেকে এত দ্রুত গতিতে এত বেশি ঋণ নিয়ে ফেলেছে যে আমাদের কিন্তু ঋণ পরিশোধের চাপ বেড়েছে। আমরা পারছি এখনো দিতে, আমরা বলবো না যে এখনো এটা না দেওয়ার মতো জায়গায় আমরা আছি, এটা বলবো না, কিন্তু চাপ বেড়ে গেছে। সুতরাং সামনে আরো নতুন লোন যেগুলো নিব, সেটা যথেচ্ছ নিতে পারবো না। খুবই মানে কেয়ারফুলি, খুবই বাছবিচার করে নিতে হবে। তাইলে সরকার কোত্থেকে টাকা পাবে? এখন দেখেন, এটার কোনো ইজি সলিউশন নাই, এটার কোনো শর্ট টার্ম সলিউশনও নাই। এটার কম্বিনেশন হলো যে আপনাকে বেশ কয়েকটা উদ্যোগ নিতে হবে, এর মধ্যে কিছু শর্ট টার্মে বেনিফিট পাবেন, বাকিগুলো মিডিয়াম বা লং টার্মে সেগুলোর সুযোগ পাবেন। প্রথম জিনিস হলো ওই রাজস্বর ক্ষেত্রে রেভিনিউ। সেখানে দেখেন, রাজস্ব তো একটা হলো ইকোনমিক গ্রোথ না বাড়লে, ইকোনমি যদি শক্তিশালী না হয়, আপনি যতই চেষ্টা করেন, যতই আইন বদলান, যতই অটোমেশন করেন, আপনার তো ভিত্তিটাই নাই মানে রাজস্ব আরোহণের, তাই না? তো এর বাইরে যেটা আছে সেটা হলো যে রাজস্বের ক্ষেত্রে ব্যাপক কর ছাড় দেওয়া আছে, প্রায় জিডিপির 3%-এর আশেপাশে, 1,40,000 কোটি থেকে 1,70,000 কোটি পর্যন্ত মূলত ইনকাম। এটা মূলত ইনকাম ট্যাক্সের মাধ্যমেই আছে, ভিএটি কাস্টমসের ক্ষেত্রেও অনেক জায়গায় আছে। এই কর ছাড় একেবারে যে লাগবে না তা না। যেমন নতুন নতুন সেক্টর বা বাংলাদেশে অনেক সেক্টরে তাদের ওই মানে কস্ট অফ বিজনেস অ্যান্ড কস্ট অফ ট্রেড খুব হাই আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায়, বা নতুন সেক্টর আসলে তাদেরকে উৎসাহ দিতে হবে, সেগুলোকে দেন। আবার অনেকে আছে দশকের পর দশক ধরে পাচ্ছে, হাইলি কম্পিটিটিভ, হয়তো আমরা দেখবো যে তারা ভালো প্রফিট করছে অনেক বছর ধরে অ্যাভারেজে, তাদেরকে তো আর দেওয়ার প্রয়োজন নাই। আমরা ইমিডিয়েটলি কিন্তু একটা জায়গায় কর ছাড় কমিয়ে নিয়ে আসতে পারি। এই জায়গায় যেগুলো যাদের আর প্রয়োজন নাই, সেখানে কিন্তু আপনি ইমিডিয়েট কিছু টাকা এক্সট্রা পাচ্ছেন। স্টেট ওন এন্টারপ্রাইজ, এরা সবাই সঠিক করের আওতায় নাই, এবং স্টেট ওন এন্টারপ্রাইজ যে সবাই লোকসান করে তা না। স্টেট ওন এন্টারপ্রাইজে প্রফিটেবল কোম্পানিও প্রচুর আছে। আপনি জানেন যে পেট্রোবাংলা,
ব্যাপক প্রফিট করেছে। এর বাইরে অনেক বিদ্যুৎ যদিও পিডিবির দেনা অনেক, কিন্তু ইন্ডিভিজুয়াল যে পাওয়ার এবং এনার্জি ফার্মগুলো তারা মানে সরকারের ইয়েতে তারা অনেক লাভ করছে। সুতরাং স্টেট ওন এন্টারপ্রাইজে আপনার ট্যাক্সেশন, ওখানে ট্যাক্সেবল অনেক সোর্স আছে। আর তার সাথে সাথে আপনাকে মিডিয়াম এবং লং টার্মে কর সংক্রান্ত যে আইনগুলো সেগুলোকে আরো করদাতা বান্ধব, বিজনেস বান্ধব সেই দিকে নিতে হবে, কারণ ব্যবসা বাড়লে কর অটোমেটিক বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। অটোমেশনের কথা বলে, হ্যাঁ সেটা দরকার, কিন্তু আগেও অটোমেশন হয়েছে, কম তো হয়নি, কিন্তু কিছুটা আইসোলেটেড ওয়েতে হয়েছে। আবার দেখা গেছে যে যেহেতু অটোমেশনগুলা সার্বিক উন্নয়ন ছাড়া ইন আইসোলেশন হয়েছে, সেটা কোনো কাজে দেয়নি। সুতরাং আপনাকে এখানে সমন্বিত পরিকল্পনা নিয়ে, সংস্কার পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আচ্ছা, এটা গেল আপনার রেভিনিউ। ডেটের ক্ষেত্রে ডেট আপনাকে নিতেই হবে, পৃথিবীর সব দেশই দেয়, তবে আমি কত বেশি নিতে পারবো সেই জায়গাটা সংকুচিত হয়েছে, কারণ আমার পেমেন্ট সেটা বেড়ে গেছে। পুরো বাজেটের প্রায় 21-22% টাকা আমাদের ইন্টারেস্ট পেমেন্টে চলে যায়, তাই না? আর ফরেন ইন্টারেস্ট পেমেন্টটা সেটা তো আমার ওই ডলার আর্নিংস থেকে দিতে হয়। আমার তো খেয়াল রাখতে হবে, আমি তো ম্যাক্রো থেকে চ্যালেঞ্জ থেকে বের হওয়ার চেষ্টা করছি, রিজার্ভ আরও বিল্ড করার চেষ্টা করছি, এই সময় যাতে আরও বড় প্রেশার না হয় এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সুতরাং ঋণের ক্ষেত্রে যে জিনিসটা করতে পারে সেটা হলো কিছু ঋণ যেগুলো আমার খুব কঠিন শর্তে স্বল্প সময় নিয়েছে, এগুলোকে রিনেগোশিয়েট করতে হবে। রিনেগোশিয়েট করে এগুলোকে যতটা সম্ভব টেনিওর বাড়ানো, কনসেশনাল করা, সেটা করতে হবে। আর নতুন ঋণের ক্ষেত্রে এগুলা একেবারেই মাল্টিল্যাটারাল, বহুজাতিক যে দাতা সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এদের থেকে নিতে হবে, কারণ এগুলো লং টেনিওর থাকে, কনসেশনাল থাকে, এবং এই লোনগুলা এমন জায়গাতেই নিতে হবে যেই জায়গায় হাই ইকোনমিক রিটার্নস অথবা হাই হিউম্যান ক্যাপিটাল রিটার্ন আছে, এর বাইরে নেওয়া যাবে না। আর আগামী 2-3-4 বছর হয়তো বড় অবকাঠামো প্রকল্প সরকারি ঋণের টাকায় বা সরকারি টাকায় করা যাবে না। কিন্তু এইখানে কিন্তু একটা, এটার মানে এই না যে অবকাঠামো আমরা করব না। যেমন আমাদের একটা নতুন বন্দর লাগবে, কারণ চিটাগং পোর্ট আমাদের ট্রেডকে সাপোর্ট করতে প্রায়োরিটি সেট করতে হবে, প্রায়োরিটি সেট করতে হবে। কিন্তু সেই বন্দর, বেশিরভাগ অবকাঠামো কিন্তু এখন পৃথিবীতে আপনি প্রাইভেট ইনভেস্টমেন্টে করতে পারবেন, পিপিপি। হ্যাঁ, সুতরাং এই আমাদেরকে সরকারকে ওই মডেল এক্সপ্লোর করতে হবে। অবকাঠামোতে তো বটেই, ইভেন সার্ভিস সেক্টরেও, যে সরকারি, যেমন আপনি একটা হসপিটাল করবেন, যেমন আপনি একটা বৃদ্ধাশ্রম করবেন, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এগুলো প্রাইভেট পার্টিসিপেশনে, পিপিপিতে হচ্ছে। সুতরাং সরকারের টাকাটা সেখানে বেঁচে যায়, এটা খেয়াল রাখতে হবে। তৃতীয় আরেকটা জিনিস যেটা আপনাকে করতে হবে সেটা হলো, একটা হলো রেভিনিউ, একটা হলো ঋণের ক্ষেত্রে নতুন ঋণ, এবং তৃতীয় হলো সরকারের নতুন অর্থায়নের উৎস বাড়াতে হবে। এই যে শুধুমাত্র ট্যাক্স আর বিদেশি আর দেশি ব্যাংক ব্যবস্থার থেকে লোন, এর বাইরেও কিন্তু প্রচুর মানে অর্থায়নের উৎস আছে। পৃথিবীর প্রায় সব দেশই, বেশিরভাগ দেশই সেগুলোকে সদ্ব্যবহার করে থাকে। প্রথমে হলো ক্যাপিটাল মার্কেট, বন্ড মার্কেটের মাধ্যমে। এখন কিছুটা এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বিল অপারেশন একটা আছে, এটা খুব সীমিত। এখানে ব্যাংক ছাড়া অন্যরা ঠিক ওইভাবে পার্টিসিপেট করতে পারে না, ইনস্টিটিউশন বা কমার্শিয়াল যারা ইনভেস্টর তারা আসতে পারে না। আর ওভারঅল বন্ড মার্কেটটাই তো নাই, এই মার্কেটটা তো ইলিকুইড, আপনি জানেন, যেটা ট্রেজারি বিলস, ট্রেজারি বন্ডের আছে। তো আমার বন্ড মার্কেট ডেভেলপ করে সরকারি বন্ড, সরকার সেখান থেকে বন্ড ছেড়ে টাকা নিবে, এটা খুব স্বাভাবিক, এটা নেওয়া উচিত। এবং এর সাথে সাথে কিন্তু সরকার গ্লোবাল মার্কেটস থেকেও বন্ডের ভিত্তিতে টাকা রেইজ করা উচিত। আর আরেকটা সোর্স আছে, সেটা হলো সরকারের যে ব্যাপক সম্পদ আছে, মানে রিয়েল অ্যাসেটস আমরা যেটাকে বলি, ধরেন মানে যে এয়ারপোর্ট, বন্দর, হসপিটাল, পাওয়ার প্ল্যান্ট, ফার্টিলাইজার কোম্পানি, স্টেডিয়াম, এগুলো প্রত্যেকটা কিন্তু রিয়েল অ্যাসেট। হ্যাঁ, এবং এদের বেশিরভাগই কিন্তু আর্নিংস আছে। আপনার একটা অ্যাসেট যখন রিয়েল অ্যাসেট এবং তার যখন আর্নিং থাকে, আপনি কিন্তু ওইটাকে স্ট্রাকচার্ড ফাইন্যান্সিংয়ের মাধ্যমে, অ্যাসেট ব্যাকড সিকিউরিটাইজেশন বলে একটা কনসেপ্ট আছে, আপনি কিন্তু এটা মার্কেটে লঞ্চ করতে পারেন। ব্রিজ, পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, কর্ণফুলী ব্রিজ, এই ব্রিজগুলোর ব্যাপক ভ্যালু, এবং এগুলোর প্রত্যেকটা আপনি জানেন টোলের মাধ্যমে একটা বড় ইনকাম আছে। আপনি 3টা ব্রিজকে একটা বাস্কেটে এনে সেই বাস্কেটটাকে একটা অ্যাসেট বাস্কেট হিসেবে সেটাকে
কনসিডার করে সেটাকে আপনি লোকাল ক্যাপিটাল মার্কেট বা গ্লোবাল ক্যাপিটাল মার্কেটে আপনি লঞ্চ করতে পারেন এবং সেটার এগেনস্টে আপনি বন্ডও নিতে পারেন, যেটা হয়তো 30 বছর মেয়াদি হবে, খুবই লো ইল্ডে, আপনাকে টাকা ফেরত দিতে হবে কিন্তু লম্বা সময় দিয়ে অল্প অল্প, যার ফলে প্রেশারটা কম। আরেকটা হচ্ছে অনেক দেশ কিন্তু এগুলোকে এই অ্যাসেটের একটা অংশ ইকুইটি লঞ্চ করে দেয়, 20% মার্কেটে বিক্রি করে দেয়। সেটা তো আপনাকে আর আসলটা কোনোদিন ফেরত দিতে হয় না। যদি ওই এন্টিটি প্রফিট করে, প্রফিটের একটা অংশ ডিভিডেন্ড হিসেবে আপনি দিবেন, তাতে সরকারের পুরোপুরি লোন নেওয়ার চেয়ে চাপটা অনেকটা কমে যায়। তার মানে এই ধরনের অনেক ইনোভেটিভ ফাইন্যান্সিং অপশন আছে, সরকারকে সেই জায়গায় যেতে হবে। অর্থনীতির যে এই সংকটকালীন অবস্থা, এই সংকটকালেই কি আসলে আপনাদের এই প্রতিবেদনটা করলেন কেন, কি কারণে প্রয়োজন মনে করলেন, প্রেক্ষাপটটা সম্পর্কে বলেন। এবং এই প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ আপনারা করেছেন সরকারের জন্যই, সেই সুপারিশগুলো সম্পর্কে আমরা একটু জানবো। এই প্রতিবেদনটার উদ্যোগ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এমসিসিআই, যেটা বাংলাদেশের সবচাইতে 104 বছর পুরনো, সবচেয়ে পুরনো এবং সবচাইতে ওয়েল রেসপেক্টেড চেম্বার এবং পলিসি এক্সচেঞ্জ, আমরা যৌথভাবে এই উদ্যোগটা নেই জানুয়ারি মাসের ইয়েতে। সেটা হলো যে যখন নির্বাচন ঘনিয়ে আসছে, আমরা দেখলাম যে দুটা বড় জিনিস ঘটতে যাচ্ছে। একটা হলো যে বাংলাদেশ অনেক বছর পরে একটা প্রপার ডেমোক্রেটিক ট্রানজিশন, একটা মানুষের অংশগ্রহণের ইলেকশনের মাধ্যমে, কারণ ইলেকশনের দিকে সবাই মুখিয়ে ছিল, সেই পরিবেশটা সৃষ্টি হচ্ছিল আস্তে আস্তে গত ইলেকশনের আগের কয়েক মাস থেকেই। তো আমরা দেখলাম যে এই ডেমোক্রেটিক ট্রানজিশন, এটার একটা সাফল্য নির্ভর করবে অর্থনৈতিক সাফল্যের উপর বা অর্থনীতির পরিস্থিতির উপর। কারণ আমরা ডেমোক্রেটিক ট্রানজিশন করলাম, যেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিল, কিন্তু তারপরে যদি অর্থনৈতিক মন্দা বা কষ্ট থাকে, এই ট্রানজিশনটা আসলে টেকসই হওয়া বা ট্রানজিশনের সাফল্যটা লিমিটেড হয়ে যাবে। আর দ্বিতীয়ত অর্থনীতি, সেটা গত প্রায় 3-3.5 বছর ধরেই একটা মন্দার মধ্যে, একটা সামষ্টিক অর্থনীতির বড় চ্যালেঞ্জ। সেটা কিছুটা পতন ঠেকানো গেছে 18 মাসে, অগাস্ট 24-এর পর থেকে, কিন্তু অর্থনীতিতে আসলে শক্তিশালী হয় নাই, এটা আমরা বুঝতে পারছিলাম। মানে এটাকে এই শুধু পতন ঠেকিয়ে, মানে ফায়ার ফাইটিং করে রাখা, এটা এখানেই মানে থেমে থাকা উচিত না, কারণ তাতে আবার পতনের দিকে চলে যেতে পারি। আর আমাদের সামনের দিনের যে ডেভেলপমেন্ট অ্যাসপিরেশন, গ্রোথ অ্যাসপিরেশন, সেটা থেকে আমরা বঞ্চিত হতে পারি। এবং সেইখানে আমরা দেখছিলাম যে অর্থনীতির এই চ্যালেঞ্জটা বহুমাত্রিক, এবং এই বিষয়গুলো নিয়ে যদি নতুন সরকারকে একটা তাদের সামনে তুলে ধরা যায় যে যেহেতু বাংলাদেশের অর্থনীতিটা বেসরকারি খাত নির্ভর অর্থনীতি, তাহলে বেসরকারি খাত নির্ভর অর্থনীতির সংকটগুলো কোথায়, একটার সাথে সেই যেসব জায়গায় সংকট, তাদের মধ্যে ইন্টারপ্লে বা আন্তঃসংযোগ কি, এবং সরকারকে কিভাবে এই পুরো জিনিসটাকে মোকাবেলা করা উচিত। এবং আরও একটা জিনিস আমাদের মাথায় ছিল, বিএনপি তার ম্যানিফেস্টোতে খুব চমৎকারভাবে বিনিয়োগের কথা বলেছে, এফডিআই 2.5% বাড়াবে, গ্লোবাল এক্সপোর্ট মডেল যেমন ই কমার্স মডেল, সেগুলোতে কানেক্ট হওয়ার কথা বলেছে, স্মল বিজনেসের কথা বলেছে। কিন্তু আমরা দেখছিলাম যে এই অর্থনীতির যে এই গত কয়েক বছরের চলমান যে সমস্যাটা, এটা একটা বহুমাত্রিক সমস্যা, এবং এটাকে যদি সমন্বিতভাবে এটাকে ট্যাকেল না করা হয়, শুধু একটা জায়গা হয়তো শুধু বিনিয়োগে দেখলাম অথবা শুধু ট্যাক্স দেখলাম, এইভাবে আলাদা আলাদাভাবে দেখলে এই সমস্যাটার সমাধান করা যাবে না। তো সেই দিক থেকে ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে আরও শক্তিশালী, এবং এটা ডিভিডেন্ডটা যাতে পুরো বাংলাদেশ পায়, দ্বিতীয়ত অর্থনীতি যেটা সংকটে আছে সেটা যাতে সঠিক অ্যাটেনশন পায়, তৃতীয়ত সংকটের যে বহুমাত্রিকতা, মাল্টি ডাইমেনশনাল যে অ্যাসপেক্ট, সেটা যাতে সরকারের কাছে সঠিকভাবে তুলে ধরা যায়, সেই জায়গা থেকেই আমাদের এই উদ্যোগটা। এবং সেই জায়গায় আপনি দেখেছেন রিপোর্টটাতে আপনারা চমৎকার একটা কাভারেজ বণিক বার্তায় দিয়েছেন, আমরা খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। এইখানে আমরা 7টা বড় সমস্যা এবং 7টা এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি, যে এই 7টা জায়গায় বড় সমস্যা আছে, এবং এই 7টা জায়গাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন হবে অর্থনীতির রিকাভারি, পুনর্গঠন বা পুনরুজ্জীবন, এবং অর্থনীতিকে একটা উচ্চ প্রবৃদ্ধির ধারায় ধীরে ধীরে ফেরত নিয়ে আসা। এই 7টা এরিয়ার প্রথমটা হলো যে আমার সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমি, যেটা 24 অগস্ট পর্যন্ত প্রতিনিয়ত পতন হচ্ছিল, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট, ইনফ্লেশন, সেই জায়গায় একটা
স্থিতিশীলতা গত 18 মাসে এসছে, কিন্তু এটা খুবই একটা দুর্বল জায়গায় আছে। এটার প্রমাণ আমরা গত কয়েক মাসে পাচ্ছি। ইনফ্লেশন আবার বাড়ছে 4 মাস ধরে, এক্সপোর্ট 8 মাস ধরে পড়ছে। টাকার মানও আমরা দেখলাম গত সপ্তাহে আবার প্রায় 60-70 পয়সা কিন্তু পড়ে গেল। আর মিডল ইস্ট ক্রাইসিস এটার সাথে এসে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সেইটাকে একটা শক্তিশালী জায়গায় নিতে হবে। আমার রিজার্ভ 19-20 বিলিয়ন ডলার থেকে বেড়ে নেট রিজার্ভটা 29 বিলিয়ন ডলার হয়েছে, ভালো কথা। কিন্তু আমরা তো লো গ্রোথের মধ্যে আছি। 3.49% গত ফিসক্যাল ইয়ারের গ্রোথ, এই বছরও 4-এর হয়তো আশেপাশে থাকবে। এই 29 বিলিয়ন কি আমার 5% এবং তারপর 6% যে গ্রোথটা আমাদের আগে ছিল আমরা পারি করতে এবং আমাদের প্রয়োজন, সেই জায়গায় যাওয়ার জন্য এনাফ? মোটেও না। যখনই আমি 5 বা 6% গ্রোথে যেতে যাব, তখন যে ইম্পোর্ট ডিমান্ড আসবে তার জন্য এই 29 বিলিয়ন ডলার একেবারেই যথেষ্ট না। আর তার সাথে ওই সাডেন এক্সটার্নাল শক যেটা এখন মিডল ইস্ট ক্রাইসিসের কারণে হচ্ছে, সেগুলোর ঝুঁকি তো আছেই। ম্যাক্রোর স্টেবিলিটি, কারণ ম্যাক্রো যদি আপনি স্টেবিলাইজ না থাকে, এটা হলো ফাউন্ডেশন, ভিত্তি, এটার উপরই গ্রোথ ড্রাইভারগুলো কাজ করে। যখন ভিত্তিটা ঠিক থাকে না, গ্রোথ ড্রাইভারগুলো আপনি যতই চেষ্টা করেন সেগুলো কাজ করে না। তার মানে ম্যাক্রো ঠিক না থাকলে ইনভেস্টর কনফিডেন্স থাকবে না, ম্যাক্রো ঠিক না থাকলে আপনি এনার্জি ইম্পোর্ট করতে পারবেন না, ম্যাক্রো ঠিক না থাকলে আপনি এক্সপোর্টের যে পরিবেশ সেটাকে বজায় রাখতে পারবেন না। এটা হলো প্রথমটা। দ্বিতীয় হলো সরকারের আর্থিক সক্ষমতা। কারণ সরকারকে তো দেশটাকে চালাতে হবে, রাষ্ট্রযন্ত্রকে চালাতে হবে, এবং তার সাথে সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গ্রোথ সাপোর্টিং, মানব সম্পদ উন্নয়ন সাপোর্টিং বা উৎপাদনশীল যে সক্ষমতা পুরো অর্থনীতির, সেই জায়গায় বিনিয়োগ করতে হয়। সেখানে তো আমাদের অবস্থা ভালো না, একটু আগে আলাপ করছিলাম। ট্যাক্স রেভিনিউ নেমে আসছে 7%-এ, নতুন লোন নেওয়ার ক্ষেত্রে জায়গাটা সংকুচিত হয়ে গেছে, ব্যাংক বরোয়িং ছাড়া নতুন কোনো সোর্স নাই। সুতরাং এই রেভিনিউ বাড়ানো, নতুন সোর্স, ইনোভেটিভ সোর্স অর্থায়ন, আর তার সাথে সাথে ডেটকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা, সেই জায়গাটা হলো আমাদের দ্বিতীয় জায়গা, যে ফিসকাল অ্যান্ড ডেট ডিসিপ্লিন। তৃতীয় হলো এই প্রথম দুটা হলো আপনি ভিত্তি, ম্যাক্রো ভিত্তি এবং সরকারের পুরো অর্থনীতিতে বিনিয়োগ করা, সেই ভিত্তি। এরপরে হলো আমরা দুটা গ্রোথ ড্রাইভার, সেই দুটো এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি যেগুলো এই মুহূর্তে স্ট্রাগল করছে। একটা হলো বিনিয়োগ, প্রথমটা। বিনিয়োগে আপনি জানেন আমরা অনেক বছর ধরেই সেখানে স্ট্রাগল করছি, কিন্তু গত বছর দুয়েকে এটা একেবারে নিউ লো, 22% জিডিপির 22%-এ নেমে এসেছি আমরা। 18 মাসে ইনভেস্টর কনফিডেন্স পড়ে গেছিল, রাজনৈতিক অস্থিরতা, ইলেকশন নিয়ে অনিশ্চয়তা, ইন্টারিম নেচার অফ গভর্নমেন্ট, সেগুলো সব মিলিয়ে এটা 22%-এ নেমে গেছে। এফডিআই তো আমরা একেবারে না ধরার মতো একটা অবস্থা আর কি। তো এই বিনিয়োগ ছাড়া তো আমি আমার গ্রোথকে বাড়াতে পারবো না, এই বিনিয়োগ ছাড়া তো আমি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো না, টেকসই কর্মসংস্থান। এই বিনিয়োগ ছাড়া আমি ডাইভার্সিফিকেশনেও যেতে পারবো না। সুতরাং সেই বিনিয়োগ পরিবেশ, সেটার সংস্কার, বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করা এবং ইনভেস্টমেন্ট প্রমোশন, সেটা হলো 3 নাম্বার বিষয়টা। 4 নাম্বার এক্সপোর্ট, সেখানে আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা, কারণ ট্রাম্প ট্যারিফ, ট্রেড প্রোটেকশনিজম, গ্লোবাল যে সাস্টেনেবিলিটি রেগুলেশন, এগুলো সব মিলিয়ে এখানে আমাদের সক্ষমতা ধরে রাখাটা, সামনে এলডিসি গ্র্যাজুয়েশন হয় এই বছর, নাহলে 3 বছর পরে আসতে যাচ্ছে, তো আমাদের টিকে থাকতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। সেটা হলো কম্প্যাটিটিভনেস এক্সপোর্ট, যেটা আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় আমাদের কম্প্যাটিটিভনেস বেশ লো। আর তার সাথে সাথে আমরা একটু আগে আলাপ করেছি ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্যতা। 82% একটা সেক্টরটা ভালো করছে অনেক বছর ধরে, কিন্তু তার দায়িত্ব পালনের একটা সক্ষমতার লিমিট আছে। অন্য সেক্টরগুলো তো এসে অর্থনীতি, এমপ্লয়মেন্টের দায়িত্ব নিতে হবে, সেটা হচ্ছে না। সুতরাং এই 4 নম্বর বিষয়টা ছিল এক্সপোর্ট কম্প্যাটিটিভনেস এবং ডাইভার্সিফিকেশন, সেটাকে বেগবান করা। এই 3 আর 4, এই দুটা হচ্ছে গ্রোথ ড্রাইভার। আপনার এমপ্লয়মেন্ট, প্রসপ্যারিটি, ইনকাম কিন্তু এখান থেকে আসবে। 5 এবং 6, ইনফ্যাক্ট এই গ্রোথ ড্রাইভার আরেকটা আছে, সেটা হলো আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য যথাযথ সক্ষম জনগোষ্ঠী তৈরি করে তোলা, মূলত স্কিলস এবং এমপ্লয়েবিলিটি। আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের ইউথ আনএমপ্লয়মেন্ট, এডুকেটেড ইউথ আনএমপ্লয়মেন্ট সর্বোচ্চ, আমাদের রুরাল এবং ফিমেল এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে দিনে দিনে, আন্ডার এমপ্লয়মেন্ট বাড়ছে। এখন কর্মসংস্থান জনগণের দাবি, অর্থনীতির দাবি। ইভেন বিএনপিও একটা বড় ম্যান্ডেট নিয়ে আসছে, কর্মসংস্থান সৃষ্টি, এই যে একটা প্রমিস, সেটা কিন্তু তারা করেছে। তো এই কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে আরেকটা গ্রোথ ড্রাইভার লাগবে বা এনেবেলার লাগবে, সেটা হলো দক্ষতা বৃদ্ধি এবং এমপ্লয়েবল
হিসেবে তাদেরকে তৈরি করা। এটা হলো 3 নাম্বার। সেই জায়গাটায় আমাদের স্কিলস ছড়ানো ছিটানো, স্কিলস প্রোগ্রামগুলো আগামী 10, 20, 30 বছরে আমাদের অর্থনীতির কোন ভ্যালু চেইনগুলো, কোন সেক্টরগুলো আমাদের সম্ভাবনা আছে, তার স্কিলস রিকোয়ারমেন্ট কি, গ্লোবালি কীভাবে সেটা পরিবর্তিত হচ্ছে, এবং সেইটাকে মাথায় রেখে একটা 10 থেকে 15 বছর মেয়াদি ন্যাশনাল স্কিলস স্ট্র্যাটেজি তৈরি করা অর্থনীতিকে এবং তার অর্থনীতির চালিকা শক্তিগুলোকে মাথায় রেখে, সেটা এই মুহূর্তে নাই। সেটা আমাদের তৈরি করতে হবে। আর স্কিলসের যে অ্যাক্সেস, সেটা জনগণের একটা বড় অংশের কিন্তু নাই। দরিদ্র জনগোষ্ঠী বা বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলো, সেটা তৈরি করতে হবে। তো এই 3টা হলো আপনার এনেবলার, 5টা গেল। আর 6 আর 7 হলো যেই সেক্টর নিয়েই আপনি আগান অর্থনীতিতে, কমন ইনপুট প্রোভাইডার। একটা হলো ব্যাংকিং, যেটা হলো ফাইন্যান্স ইনপুটটা করে, আর একটা হলো এনার্জি। আপনি দেখেন, আপনি যে ব্যবসায়ী থাকেন, ম্যানুফ্যাকচারিং, ডোমেস্টিক, এক্সপোর্ট, সার্ভিসেস, এগ্রিকালচার, আপনার ফাইন্যান্স লাগছে, আপনার এনার্জি লাগছে। এই 2টা জায়গায় আমরা খাদের কাছাকাছি দাঁড়িয়ে আছি। আপনি ব্যাংকিং প্রশ্ন আমাকে করেছেন, সেখানে আমি বলেছি, সুতরাং ব্যাংক স্টেবিলাইজেশন এবং গ্রোথ ফাইন্যান্সের সুযোগ সৃষ্টি করা, সেটা ব্যাংকিং, যেই ব্যাংকিং সেক্টরে 36% অ্যাসেট স্ট্র্যান্ডেড, তার তো 1/3 সক্ষমতাই চলে গেছে গ্রোথ ফাইন্যান্সিংয়ের। সুতরাং সেটাকে আপনি কিভাবে ঠিক করবেন? এর ব্যাংকিংয়ের বাইরে আপনি অন্যান্য ফাইন্যান্সিং সোর্স, পার্টিকুলারলি লং টার্ম ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেট, বন্ড মার্কেট, সেটার অংশ হিসেবে অ্যাসেট ব্যাকড সিকিউরিটাইজেশন, বিভিন্ন যে ইনোভেটিভ অপশনস আছে, বেশি দূরে যেতে হয় না, এশিয়াতে আমাদের আশেপাশের দেশে আছে, সেগুলোকে আপনি কিভাবে চালাবেন। আর ফাইনালি এনার্জি, সেই জায়গাটায় আমরা একটা খুব ভয়াবহ অবস্থায় আছি। আমাদের আসলে খুব ভুল পলিসির কারণে 2011 সালের পর থেকে নতুন গ্যাস অনুসন্ধান, কূপ খনন, সেটা বন্ধ আছে, এখন পর্যন্ত আছে। আওয়ামী লীগের সময় তো বন্ধ ছিলই, গত 18 মাসেও ইন্টারিম গভর্নমেন্টের সময় এই নতুন গ্যাস অনুসন্ধান কূপের কাজ শুরু করতে পারেনি। আর তার সাথে সাথে পাওয়ারে একটা বড় সমস্যা, ওভার ক্যাপাসিটি আছে, ইনএফিসিয়েন্সি আছে, সাবসিডি বার্ডেন আছে, আর ক্যাপাসিটি পেমেন্ট বলে একটা গলায় চোখ আমাদের আছে। মানে এর বাইরের থেকে আমরা বেরোতে পারছি না। আর রিনিউয়েবল এনার্জি, যেটা আমাদের আসলে সাস্টেনেবল, টেকসইভাবে ইম্পোর্ট ডিপেন্ডেন্স রিডিউস করে আমরা পাওয়ার প্রোডাকশনে যেতে পারতাম, সেখানে গতি নাই বললেই চলে। এবং আরও দুঃখজনক হচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সময় রিনিউয়েবলের একটা প্রজেক্টও আমরা শুরু করতে পারিনি, যার ফলে এখন এনার্জি এবং আমার গ্যাসে দৈনন্দিন প্রায় 700 থেকে 800 মিলিয়ন কিউবিক ফিট আমাদের একটা গ্যাপ আছে এলএনজি আনার পরেও। ডোমেস্টিক প্রোডাকশন 1700 MMCFT, আর এলএনজি যেটা ইম্পোর্ট হয় সেটা 5 থেকে 700-র মতো আমরা পাই, কম বেশি। আমার প্রতিদিনের ডিমান্ড 3300-3400 MMCFT। সুতরাং সেই গ্যাসের অভাবে অনেক ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ভুগছে, পাওয়ার প্রোডাকশন ভুগছে, ফার্টিলাইজারে ভুগছে, তার এগ্রিকালচারেও সেটার একটা বড় ভূমিকা থাকে আর কি। সুতরাং এই এনার্জি সেক্টর, আমাকে এনার্জি সিকিউরিটি, এইটাকে আমাকে নিশ্চিত করতে হবে। সুতরাং এই 7টা জায়গা আমরা আইডেন্টিফাই করেছি। একেবারে মানে এটা কোনোটা একটা করলেন আরেকটা করলেন না, এটা করলেই আমরা এই যে রিকাভারি এফোর্টটা, এটা আটকিয়ে যাবে। সমন্বিতভাবে একেবারে টার্গেটেড প্ল্যান নিয়ে, খুব কঠিন সিদ্ধান্ত থাকবে, সহজ সিদ্ধান্ত থাকবে, শর্ট টার্ম, মিডিয়াম, লং টার্ম বিভিন্ন বিষয় থাকবে, কিন্তু এই রিকাভারি একটা প্রোগ্রাম, কর্মসূচি হিসেবে এখনই নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তারা সেই আপনি যে প্রত্যাশার কথা বলছেন, সেই প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেবেন, এবং আমরা সেই ব্যক্তি নির্ভর বা ব্যক্তি খাত নির্ভর যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেই ধারায় আবার ফিরে আসব। আপনাকে আবারও ধন্যবাদ বণিক বার্তাকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।